15 বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরছে 3 ভাই। নিখিল চৌধুরী, মাহাত চৌধুরী আর মাহাদি চৌধুরী, একই রক্ত, কিন্তু 3 জনের ধমনীতে 3 ভিন্ন স্রোত। বড় ভাই নিখিল যেন জীবন্ত এক আগ্নেয়গিরি, তার চোয়ালের হাড় শক্ত, দৃষ্টিতে বরফ শীতল কাঠিন্য। মেজ ভাই মাহাত যেন বসন্তের বাতাস, সবসময় চঞ্চল, ঠোঁটের কোণে রহস্যময় হাসি। আর সবার ছোট মাহাদি, সে এক মদমত্ত রাজপুত্র। তার নেশা শুধু দামি সুরা নয়, তার নেশা নারী। কত নারীর হৃদয় ভেঙে সে নিজের সাম্রাজ্য গড়েছে, তার হিসেব মাহাদির নিজের কাছেও নেই। বাড়িতে ফেরার আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই যে যার মিশনে বেরিয়ে পড়ল। মাহাদি সোজা চলে গেল শহরের সবচেয়ে হাই প্রোফাইল পার্টিতে। কিন্তু আজকের রাতটা ছিল অভিশপ্ত। অতিরিক্ত ড্রিঙ্ক আর উত্তেজনার পারদ মাহাদির মাথার রগগুলো যেন ছিঁড়ে ফেলছে। সিকিউরিটি গার্ডের কাঁধে ভর দিয়ে কোনোমতে সে নিজের ঘরে ঢুকল, তার অবস্থা শোচনীয়। শরীরের শিরায় শিরায় এক আদিম যন্ত্রণা। মাহাদির পরনের শার্টের উপরের কয়েকটা বোতাম খোলা, ঘামে ভেজা চুলগুলো অবাধ্য হয়ে কপালে আছড়ে পড়ছে। রক্তবর্ণ চোখে সে ঘরের আসবাবপত্রের দিকে তাকাচ্ছে, যেন সব কিছু চুরমার করে দেবে। ঠিক তখনই দরজায় শব্দ হল। মাহু! কণ্ঠস্বরটা মাহাতের। মাহাদি টলমল পায়ে ঘুরে তাকাল। মাহাত ভেতরে ঢুকে ছোট ভাইয়ের এই বিধ্বস্ত রূপ দেখে ভ্রু কুঁচকাল। কি হয়েছে তোর? এমন পাগল পাগল লাগছে কেন? মনে হচ্ছে খাঁচায় বন্দি বাঘের মতো পায়চারি করছিস। মাহাদি নিজের কপাল চেপে ধরে ফুঁসতে ফুঁসতে বলল, ভাইয়া, আজকে প্রচুর ড্রিঙ্ক করে ফেলছি। নেশাটা কন্ট্রোলের বাইরে চলে গেছে, সামলাতে পারছি না। খুব কষ্ট হচ্ছে ভাইয়া, শরীরটা জ্বলে যাচ্ছে। মাহাত একটা বাঁকা হাসি দিয়ে সোফায় হেলান দিয়ে বসল। কষ্ট হচ্ছে তো জানা, হাত চালিয়ে কাজ সার। মাহাদি একটা হিংস্র আর্তনাদ করে উঠল। না ভাইয়া, ওসব দিয়ে হবে না। আমার নারী লাগবে, জাস্ট এনিহাউ। আমার ভেতরে আগুন জ্বলছে। মাহাত এবার একটু গম্ভীর হল। পাগল হয়েছিস? এই মাঝরাতে এই বাড়িতে নারী কোথায় পাবি? এটা ক্লাব না মাহু, এটা আমাদের পৈতৃক ভিটে। আমি জানি না ভাইয়া, আমি আর সহ্য করতে পারছি না। দেখো আমার হাত কাঁপছে, শরীর কাঁপছে, আর ওইটাও একদম জ্বালাচ্ছে। মাহাদি সত্যিই থরথর করে কাঁপছে। তার চোখ দুটো দিয়ে যেন আগুন ঝরছে। ঠিক সেই মুহূর্তে দরজায় মৃদু করাঘাত। বাইরে থেকে ভেসে এল এক অত্যন্ত নরম আর চিকন সুরের কণ্ঠ। স্যার, আসব? ম্যাম ছোট স্যারদের জন্য খাবার পাঠিয়েছেন। মাহাত দরজার দিকে তাকিয়ে সংক্ষেপে বলল, আসো। দরজা ঠেলে ভেতরে ঢুকল এক তরুণী। সাধারণ কিন্তু অসামান্য সুন্দরী। মাথায় ওড়নাটা এমনভাবে জড়ানো যেন সে কোনো পবিত্র আবেশ নিয়ে ঘরে ঢুকেছে। তার ডাগর চোখের চাউনিতে এক অদ্ভুত সারল। হাতে ধরা খাবারের ট্রে। মেয়েটিকে দেখা মাত্রই মাহাদির তপ্ত নিঃশ্বাস স্থির হয়ে গেল। নেশার ঘোরে আচ্ছন্ন মস্তিষ্কেও বিদ্যুৎ খেলে গেল তার। মাহাদি এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে রইল। তার মনে হল, এতক্ষণ সে যা খুঁজেছে, সেই তৃষ্ণা মেটানোর অমিত বুঝি এই মেয়েটার ভিতরেই সে দেখতে পারছে। মেয়েটিকে দেখে মাহাত ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, এত রাতে তোমাকে খাবার কে পাঠালো? মেয়েটি মাথা নিচু করে বিনীত সুরে উত্তর দিল, জি স্যার, ম্যাম পাঠিয়েছেন। ছোট স্যার রাতে খাবার খাননি, তাই ম্যাম আমাকে দিয়ে রুমে পাঠাতে বললেন। আমি আসি এখন। খাবারের ট্রেটি টেবিলের উপর সাবধানে রেখে মেয়েটি দ্রুত পায়ে বেরিয়ে যেতে চাইল। কিন্তু ঠিক তখনই মাহাদি নিজের ঠোঁট কামড়ে ধরে আর্তনাদের মতো করে ডেকে উঠল, এই মেয়ে, দাঁড়াও। মেয়েটি থমকে দাঁড়িয়ে গেল। ধীর পায়ে ঘুরে তাকিয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, জি স্যার, কিছু বলবেন? মাহাদি তখন উত্তেজনায় হাঁপাচ্ছে, তার বুকের ওঠানামা স্পষ্ট দেখা যাচ্ছে। সে এক অসহায় কিন্তু অর্থবহ দৃষ্টিতে মাহাতের দিকে তাকাল। সেই দৃষ্টিতে ছিল এক আদিম আরতি। মাহাত ছোট ভাইয়ের মনের অবস্থা আর চোখের ইশারা মুহূর্তেই বুঝে নিল। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল এবং বাইরে থেকে দরজায় লক করে দিল। কারণ সে জানে এই ঘরের এক্সট্রা চাবি মাহাদির কাছে আছে, কাজ শেষ হলে সে নিজেই খুলে দিবে। ঘরে এখন শুধু মাহাদি আর সেই মেয়েটি। মাহাদি ফুঁসতে ফুঁসতে মেয়েটির দিকে কয়েক পা এগিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপ শিকারী চিতার মতো। সে নেশাগ্রস্ত ভারী গলায় জিজ্ঞেস করল, নাম কি তোমার? মেয়েটি মাহাদির লাল চোখের দিকে তাকাতে সাহস পেল না। ভয়ে জড়সড় হয়ে উত্তর দিল, ইলমা। নেশার ঘোরে মাহাদি পা থেকে মাথা পর্যন্ত পরখ করল ইলমাকে। মেয়েটার নামের সাথে বোধ হয় চরিত্রের মিল আছে। একদম শান্ত, স্নিগ্ধ। কিন্তু মাহাদির ভেতরের দাবানল এখন সবটুকু শান্ত কেড়ে নিয়েছে। সে নিজেকে আর সামলাতে পারল না। এক ঝটকায় ইলমার সরু কোমর জড়িয়ে ধরে ওর ঘাড়ে নিজের মুখ ডুবিয়ে দিল মাহাদি।
হঠাৎ এমন কুৎসিত আর অতর্কিত কাণ্ডে শিউরে উঠল ইলমা। তার সারা শরীর ঘেন্নায় আর আতঙ্কে রি করে উঠল। দুই হাতে মাহাদিকে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিতে দিতে চিৎকার করে বলল, স্যার, কি করছেন? ছাড়েন আমায়, প্লিজ ছাড়েন। কিন্তু মাহাদির বাহুডোর যেন লোহার শিকল। সে দুই হাতে ইলমার কোমর আরো শক্ত করে জাপটে ধরল, ঠিক যেন কোনো শিকারী বাজপাখি তার শিকারকে ধরেছে। ইলমার ঘাড়ে তপ্ত ঠোঁট ছুঁয়ে মাহাদি নেশাগ্রস্ত গলায় ফিসফিস করল, অনেক টাকা দিব তোমাকে, যা চাবে তাই দেব। প্লিজ জাস্ট একটা রাত। ইলমা সুন্দরী, বেশি সময় নিব না, অর্ধেক রাতেই হয়ে যাবে। আমার খুব কষ্ট হচ্ছে। ইলমার কানে মাহাদির কথাগুলো যেন ফুটন্ত সিসার মতো বিধল। তার শুদ্ধ আর পর্দানসীন জীবনে এমন জঘন্য প্রস্তাব কেউ দিতে পারে তা সে কল্পনাও করতে পারেনি। অপমানে আর রাগে তার সারা শরীর রি করে উঠল। সে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে দাঁতে দাঁত চেপে বলল, ছিহি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনাকে হেদায়েত করুক। আমাকে ছাড়েন, অনুরোধ করছি আপনাকে। এরপর আর এমন কিছু বলবেন না যাতে আপনার গায়ে হাত তুলতে আমি বাধ্য হই। কিন্তু মাহাদির কানে তখন কোনো নীতিবাক্য বা হুমকি পৌঁছানোর মতো হিতাহিত গান ছিল না। তার মাথায় তখন কেবল নেশার নীল বিষ আর শরীরের আদিম উত্তেজনা। ইলমার কথা শুনে সে এক পৈশাচিক হাসি দিল। পরক্ষণেই এক হেঁচকা টানে ইলমাকে কোলে তুলে নিয়ে বিছানায় আছড়ে ফেল। ইলমা কিছু বুঝে ওঠার আগেই দেখল মাহাদি তার আধখোলা শার্টের বোতামগুলো ছিঁড়ে ফেলছে। শার্টটা অবহেলায় মেঝেতে লুটিয়ে পড়ল। উন্মুক্ত বুক আর নেশাতুর চোখ নিয়ে মাহাদি ক্ষুধার্ত নেকড়ের মতো ইলমার উপর ঝাঁপিয়ে পড়ল। ইলমার আর্তনাদ গলায় আটকে যাওয়ার আগেই মাহাদি নিজের ঠোঁট জোড়া দিয়ে ইলমার ঠোঁট দুটোকে পিষে দিল। মাহাদি এক উন্মাদের মতো আচরণ করছে, সে যেন কোনো এক অনাহারী দানব যে বহু যুগ পর শিকার পেয়েছে। এক নিষ্ঠুর আক্রোশে সে ইলমার কোমল ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে চুষে খেতে লাগল। ইলমা ছাড়া পাওয়ার জন্য হাত পা ছুঁড়ে মরণপণ চেষ্টা করতে লাগল। কিন্তু মাহাদির এই বিশাল পেশিবহুল শরীরের নিচে তার রোগা আর পাতলা শরীরটা যেন স্রেফ একটা তুলোর পুতুল। 1 ইঞ্চি নড়াচড়া করার শক্তিও তার নেই। নিঃশ্বাস নিতে পারছে না সে। মাহাদির শরীরের ভার আর এই পাশবিক আচরণে ইলমার দম বন্ধ হয়ে আসতে লাগল। তার দুচোখ বেয়ে অবিরল অশ্রু গড়িয়ে পড়ছে বালিশে। প্রায় 8 মিনিট পর মাহাদি ইলমার ঠোঁট ছাড়ল। দুজনেই তখন হাঁপাচ্ছে, ঘরভর্তি ভারী নিঃশ্বাসের শব্দ। মাহাদি নেশাতুর অবস্থায় মুখ ডুবালো ইলমার ঘাড়ে, ওর গায়ের ঘ্রাণে নিজেকে আরো হারিয়ে ফেলতে চাইল। ঠিক সেই মুহূর্তে ইলমা নিজের জ্ঞান ফিরে পেতেই সর্বশক্তি দিয়ে ধাক্কা মারল মাহাদিকে। অপ্রস্তুত মাহাদি কিছুটা পাশে ঢলে পড়ল। এই সুযোগে ইলমা নিজেকে ছাড়িয়ে আলুথালু ওড়নাটা কোনমতে ঠিক করে দৌড়ে দরজার কাছে গেল। কিন্তু দরজার হাতল ধরে প্রাণপণ টানাহেচড়া করেও লাভ হল না। ওপাশ থেকে তালাবদ্ধ। ইলমা আর্তনাদ করে দরজার ডান্ডারি ধরে টানতে লাগল, কিন্তু শক্ত দরজা এক চুলও নড়ল না। মাহাদি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে টলতে টলতে ওর দিকে এগিয়ে এল। ওর ঠোঁটের কোণে একটা তাচ্ছিলের হাসি। সে বলল, আরে ইয়ার বেবি, খুলবে না এটা? বাহির থেকে লক করা। এত দেমাক কেন দেখাচ্ছ? দেখো, ভালোই চুপচাপ আমাকে করতে দাও, না হলে বাধ্য করো না আরো নিষ্ঠুর হতে। আমি নিজের মাঝে নেই, তবুও চেষ্টা করছি নিয়ন্ত্রণে রাখতে। বলেই সে ইলমাকে আবার ধরতে গেল। কিন্তু অপমানে আর ঘৃণায় ইলমা তখন হিতাহিত গান শূন্য। সে সজোরে এক লাথি বসালো মাহাদির পুরুষতে। আহ! একটা তীব্র যন্ত্রণার আর্তনাদ করে পিছিয়ে গেল মাহাদি। সে কুকুরে মেঝেতে বসে পড়ল। ইলমার আগে কাঁপতে কাঁপতে বলল, আপনারা গরিবদের কি মনে করেন? তারা কি মানুষ নয়? শুধু কি টাকাই তাদের সব? আত্মসম্মান কি তাদের নেই? যন্ত্রণার রেশ কাটিয়ে নিজেকে সামলাতে কিছুটা সময় লাগল মাহাদির। কিন্তু যখন তার মস্তিষ্কে এই বার্তা পৌঁছালো যে এ বাড়ির সামান্য এক কাজের মেয়ে তাকে লাথি মেরেছে, তখন তার চোখের মণি আগুনের মতো জ্বলতে লাগল। সম্মানের দম্ভ আর নেশার উন্মাদনা মিলে তাকে এক হিংস্র দানবে রূপ দিল। হারামজাদি, তুই আমারে লাথি মারলি, ভালো বলছি তেজ দেখালি। দাঁড়া, তোর তেজ আমি আজ সব মিশিয়ে দিব। বলেই সে পশুর মতো গর্জন করে এক ঝটকায় ইলমাকে কোলে তুলে নিল। ইলমার সব বাধা অগ্রাহ্য করে তাকে বিছানায় আছড়ে ফেল। মেয়েটা ডুকরে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলতে লাগল, প্লিজ স্যার, দোহাই লাগে আপনার, আমার এত বড় ক্ষতি করবেন না। আমার বাবা শুনলে শেষ হয়ে যাবে, দয়া করুন প্লিজ। কিন্তু মাহাদির কানে তখন কেবল প্রতিশোধের নেশা। সেই অবলা মেয়েটির কোনো মিনতিই তার পাথর হৃদয়ে পৌঁছাল না। সে তার শরীরের সব রাগ আর আদিম উত্তেজনা ঢালতে লাগল ইলমার উপর। মেয়েটি ব্যথায় আর যন্ত্রণায় বারবার মৃদু চিৎকার করে উঠছে আর অঝরে কাঁদছে।
যখনই সে যন্ত্রণায় জোরে চিৎকার করতে চাইছে তখনই মাহাদি নিজের ঠোঁট দিয়ে ইলমার ঠোঁট আঁকড়ে ধরছে, ওর কণ্ঠরোধ করে দিচ্ছে। ঘরভর্তি কেবল এক অসহায় নারীর চাপা গোঙানি আর এক উন্মাদ পুরুষের পাশবিকতা। বাইরে পবিত্র ফজর আজানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু ইলমার জীবনে নেমে এসেছে এক অন্তহীন অন্ধকার। সে নিথর হয়ে মাহাদির বুকের মাঝে জড়িয়ে আছে। মাহাদি, যে কিছুক্ষণ আগেও ছিল এক হিংস্র নেকড়ে, এখন সে একদম অবুঝ বাচ্চার মতো ইলমাকে জাপটে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন। তার চেহারায় এখন এক অদ্ভুত শান্তি, যেন সে কিছুই করেনি। ইলমা নির্জীব চোখে ছাদের দিকে তাকিয়ে আছে। চোখের কোণা দিয়ে এখনো নোনা জল গড়িয়ে পড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। চিৎকার করার শক্তিটুকু আজ তার হারিয়ে গেছে। মনের ভেতরে হাজারো প্রশ্ন, সে কি আর কাউকে মুখ দেখাতে পারবে? এই সমাজ, যারা কেবল নারীর পবিত্রতা নিয়েই বিচার করে, তারা কি তাকে মাথা তুলে বাঁচতে দেবে? এক রাতেই তার পরিচয় বদলে গেল, সে এখন এক ধর্ষিতা। কল্পনা জগত থেকে বাস্তবে ফিরল ইলমা। একবার ঘাড় ঘুরিয়ে মাহাদির দিকে তাকাল। লোকটার নিষ্পাপ ঘুমন্ত চেহারা দেখে তার গা গুলিয়ে উঠল। যে মানুষটা কিছুক্ষণ আগে পশুর মতো তাকে ছিন্নভিন্ন করেছে, এখন তাকে দেখে মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানে না। তীব্র ঘৃণায় মুখ ফিরিয়ে নীল ইলমা। শরীরের প্রতিটি হাড় আর শিরা ব্যথায় টনটন করছে, যেন কেউ চাবুক মেরেছে সারা শরীরে। অনেক কষ্টে দাঁতে দাঁত চেপে সে মাহাদির শক্ত বাহুডোর থেকে নিজেকে মুক্ত করল। মেঝেতে ছড়িয়ে থাকা তার অপবিত্র হয়ে যাওয়া কাপড়গুলো কুড়িয়ে নিয়ে কোনোমতে গায়ে জড়াল। অবিন্যস্ত ওড়নাটা মাথায় টেনে টলমল পায়ে দরজার কাছে গিয়ে হাতল ধরে টান দিতেই কপাট খুলে গেল। মাহাত হয়তো সকাল হওয়ার আগেই নিঃশব্দে তালাটা খুলে দিয়ে গেছে। সে জানত কখন খেলা শেষ হবে। ইলমা বিধ্বস্ত শরীরে ঘর থেকে বেরিয়ে এল, তার প্রতিটি পদক্ষেপ যেন একটি লাঞ্ছনার ইতিহাস বয়ে নিয়ে যাচ্ছে। অনেক কষ্টে টলমল পায়ে নিজের ছোট ঘরটাতে ফিরে এল ইলমা। ঝাপসা চোখে চারপাশটা দেখল সে, যেন সব কিছু বদলে গেছে এক রাতে। সোজা ওয়াশরুমে ঢুকে শাওয়ারটা ছেড়ে দিয়ে মেঝেতে বসে পড়ল। পানির প্রতিটি ফোঁটা তার গায়ে বিঁধছে। ইলমা ডুকরে কেঁদে উঠল। দুই হাত দিয়ে নিজের শরীরটাকে পাগলের মতো ঘষে ঘষে পরিষ্কার করতে চাইল সে, যেন চামড়া থেকে ওই পৈশাচিক স্পর্শগুলো তুলে ফেলা যায়। কিন্তু মনের ভেতর যে গভীর ক্ষত তৈরি হয়েছে, তা কি পানি দিয়ে ধোয়া সম্ভব? সে এখন মুখ দেখাবে কিভাবে? তার বাবা, যার কাছে ইলমা জানের চেয়েও প্রিয়, তিনি যদি জানতে পারেন তার কলিজার টুকরো মেয়েটা আজ একজন ধর্ষিতা, তবে সেই বৃদ্ধ মানুষটা কি বেঁচে থাকতে পারবেন? অপমানে আর যন্ত্রণায় ইলমা মুখ চেপে হাউমাউ করে কাঁদতে লাগল। শাওয়ারের পানির শব্দের আড়ালে ঢাকা পড়ে গেল এক অসহায় নারীর আর্তনাদ। গোসল শেষে অজু করে জায়নামাজে দাঁড়াল ইলমা। সিজদায় পড়ে অনেকক্ষণ ফুপিয়ে কাঁদল সে, তারপর কোরআন তিলাওয়াত করে নিজের মনটাকে পাথরের মতো শক্ত করে নিল। মনে মনে শক্ত সংকল্প করল, রাফসান কালকের ওই অভিশপ্ত রাতটাকে তাকে ভুলে যেতেই হবে। কাউকে কিছু বলা যাবে না। সে গরিব ঘরের মেয়ে, জানাজানি হলে লোকে তাকেই ছিক করবে। মাহাদিরা রাজপ্রাসাদে থাকে, অনেক টাকা তাদের, এসব পাশবিকতা তারা টাকা দিয়ে ঢেকে দিতে পারে। নিজেকে বারবার মিথ্যা আশ্বাস দিয়ে বোঝাল, কাল রাতে কিছুই হয়নি, ওটা একটা বিপদ স্বপ্ন ছিল মাত্র। আমি আগের মতোই আছি, আমি ধর্ষিতা নই। রান্না শেষ করে ইলমা আর বাড়ির অন্য কাজের মহিলা মিলে ডাইনিং টেবিলে খাবার সাজাল। একে একে বাড়ির সবাই এসে বসল। নিখিলের গম্ভীর চাহনি পুরো ঘরটাকে আরো থমথমে করে রেখেছে। সবার মাঝে মাহাদিকে না দেখে মাইশা চৌধুরী কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলেন, এ কি, মাহাদি কি এখনো ওঠেনি? মেজ ছেলে মাহাত এক টুকরো আপেল মুখে দিয়ে আর চোখে ইলমার দিকে তাকাল। তার চোখে এক পৈশাচিক আনন্দ খেলা করছে। সে তাচ্ছিল্যের স্বরে বলল, মম, ওর তো দেরি করে ওঠারই কথা। ঘুমাতে দাও না ওকে। কাল রাতে বেচারা হয়তো অনেক পরিশ্রম করেছে। কথাটা বিষাক্ত তীরের মতো ইলমার কানে বিঁধল। অপমানে আর ঘৃণায় তার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করল। সে একবার আর চোখে মাহাতের দিকে তাকাতেই দেখল লোকটা শয়তানি হাসি হাসছে। ইলমা দ্রুত চোখের মনি নামিয়ে নিল, তার দম বন্ধ হয়ে আসছে। মাহাত আবার বলল, আর শোনো মম, মাহাদির তো সকালে কফি খাওয়ার অভ্যাস হয়ে গেছে। তোমরা কি ওর জন্য কফি পাঠিয়েছ? মাইশা চৌধুরী অবাক হয়ে বললেন, সে কি, আমি তো জানতাম না। বলেই তিনি ইলমার দিকে ঘুরে হুকুম দিলেন, এই ইলমা, এক কাজ করো, তুমি চটপট এক কাপ কফি বানিয়ে তোমার ছোট স্যারের রুমে দিয়ে এসো তো। ইলমার মনে হলো পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আবার সেই ঘর, আবার সেই পিশাচটার মুখোমুখি হওয়া, যেখানে কয়েক ঘন্টা আগে তার নারীত্ব ধুলোয় মিশেছে, সেখানেই তাকে আবার কফি নিয়ে যেতে হবে। ইলমার হাত পা বরফের মতো হিম হয়ে আসতে লাগল।